বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয় সাধারণ জ্ঞান, এর মধ্যে বাংলাদেশ বিষয়াবলী অন্যতম। এখান থেকেই স্কুল পর্যায় 2 ও কলেজ পর্যায় কমান পাবেই ইনশাআল্লাহ। এতে প্রথম থেকে 15তম পর্যন্ত শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ উপস্থাপন করা হলো। পার্ট 2 পূর্বের ভিডিওতে পার্ট 1 আলোচনা করেছি। এখন পার্ট 1 আলোচনা করা হচ্ছে। ভিডিওটি দেখার আগে অবশ্যই ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল বাটনে নোটিফিকেশন অন করে রাখো। লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। চলো এবার শুরু করা যাক। বাংলাদেশ বিষয়াবলী প্রথম থেকে 5ম পর্যন্ত পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে 6ষ্ঠ থেকে শুরু। 6ষ্ঠ অর্থনীতি, 7ম সম্পদ, বন, কৃষি, শিল্প, পানি। 8ম যোগাযোগ ব্যবস্থা। 9ম বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা ও জনমিতিক পরিচয়। 10ম রাষ্ট্র ও নাগরিকতা। 11 সরকার ও রাজনীতি। 12 আন্তর্জাতিক সম্পর্ক। এবার অধ্যায়ভিত্তিক বিস্তারিত আলোচনা করা হচ্ছে। অধ্যায় 6ষ্ঠ অর্থনীতি। 1 বুড়িমারি স্থল বন্দর কোন উপজেলায় অবস্থিত? পাটগ্রাম। ব্যাখ্যা: বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত। সোনাহাট স্থলবন্দর কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় অবস্থিত। 2 বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? তিস্তা সেচ প্রকল্প। ব্যাখ্যা: বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প। মূলত এটি নাম তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প। এটি লালমনিরহাট জেলার তিস্তা নদীর ডালিয়া ও দোয়ানি পয়েন্টে অবস্থিত। এই প্রকল্পটি বগুড়া রেললাইন এবং পূর্ব দিকে বগুড়া কাউনিয়া রেল লাইন দ্বারা বেষ্টিত। 7,50,000 হেক্টর ভূমি এলাকা প্রকল্পটির আওতাধীনে হলেও 5,40,000 হেক্টর ভূমিতে সেচ প্রদান করা হয়। 3 গ্রামীণ ব্যাংক কোন ধরনের তালিকার অন্তর্ভুক্ত? এখানে উত্তর দেওয়া নেই। নোট: গ্রামীণ ব্যাংক একটি তফসিল বহির্ভূত ব্যাংক। দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন এবং সামাজিক মর্যাদার প্রতিষ্ঠার উদ্দেশ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে 1976 সালে একটি প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা ঘটে। 1983 সালে রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে এটি প্রকল্পের অবয়ব ছেড়ে একটি বিশেষ ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণের জামাতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদান করতে এ ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 4 বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি? রেডিমেড গার্মেন্টস। ব্যাখ্যা: বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হল রেডিমেড গার্মেন্টস।
মোট রপ্তানির 80% এর বেশি পাট ও পাটজাত পণ্য থেকে আসে মোট রপ্তানির 2.29% এবং চামড়া ও চামড়াজাত দ্রব্য থেকে রপ্তানির 3.56% অর্জন হয়। এটা বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুসারে। 5. বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি? চিংড়ি। ব্যাখ্যা: বাংলাদেশের অপ্রচলিত পণ্যের মধ্যে চিংড়ি মাছ রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। এজন্য বাংলাদেশের চিংড়ি সম্পদকে হোয়াইট গোল্ড বলা হয়। অন্যদিকে ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং পাট সোনালী আঁশ হিসাবে খ্যাত। বাংলাদেশ পাট উৎপাদনে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অধ্যায় 7 সম্পদ, বন, কৃষি, শিল্প, পানি সম্পর্কিত। 1. তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্যাখ্যা: বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস গ্যাস ক্ষেত্র। এটি ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত। ঢাকায় সরবরাহকৃত গ্যাস আসে তিতাস গ্যাস ক্ষেত্র থেকে। 2. বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? সুন্দরবন। ব্যাখ্যা: বাংলাদেশে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে 3টি। বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার ও খুলনা অঞ্চলের সুন্দরবন হল বিশ্ব ঐতিহ্যের অংশ। 1997 সালের 6 ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনের 1,49,500 হেক্টর বা 1,395 বর্গ কিলোমিটার এলাকাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যের নিদর্শন হিসাবে ঘোষণা করে। উল্লেখ্য, এটি ইউনেস্কো ঘোষিত 798তম বিশ্ব ঐতিহ্য এলাকা। 3. বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্র ভূমি আছে? রাজশাহী। ব্যাখ্যা: প্রায় 7,777 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বরেন্দ্র ভূমি বিস্তৃত। এটি বঙ্গ অববাহিকার বৃহত্তম প্লাইস্টোসিন ভূপ্রাকৃতিক একক, যা পূর্বে করতোয়া নদী, পশ্চিমে মহানন্দা এবং দক্ষিণে গঙ্গা নদীর উপর পাড় দ্বারা সীমাবদ্ধ। জেলা হিসাবে রাজশাহী ছাড়াও বৃহত্তর দিনাজপুর, রংপুর, পাবনা ও বগুড়া জেলা জুড়ে এই বরেন্দ্রভূমি বিস্তৃত। বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় এ অঞ্চলের গড় উচ্চতা একটু বেশি। 5. দুঃখিত 4. বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি আছে? 17 ভাগ। ব্যাখ্যা: পরিবেশ বিশেষজ্ঞদের মত অনুসারে যে কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির 25% বনভূমি থাকা আবশ্যক। বর্তমান বাংলাদেশে বনভূমির পরিমাণ সরকারি হিসাব অনুযায়ী 17.62% প্রায়। 5. বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি? প্রাকৃতিক গ্যাস। ব্যাখ্যা: বাংলাদেশে বিদ্যুৎ শক্তির প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস। অর্থনৈতিক সমীক্ষা 2018 মতে জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন গ্যাস ভিত্তিক 64.56%, পানি ভিত্তিক 1.96%, কয়লা ভিত্তিক 1.99%, তেল ভিত্তিক 23.50% ও আমদানি হয় 7.98%। 6. বাংলাদেশের কৃষি দিবস পহেলা অগ্রহায়ণ। ব্যাখ্যা: বাংলাদেশের কৃষি দিবস পহেলা অগ্রহায়ণ কৃষি সমৃদ্ধ এ স্লোগানকে ধারণ করে 2008 সালের 15 নভেম্বর বাংলা
এক অগ্রহায়ণ 1415 প্রথম জাতীয় কৃষি দিবস পালন করা হয়। সেই থেকে প্রতি বছর কৃষি দিবস পালিত হয়ে আসছে। অধ্যায় অষ্টম, যোগাযোগ ব্যবস্থা। এক, বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? সৈয়দপুর। ব্যাখ্যা, বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত। পাকশিতে বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রয়েছে একটি রেলওয়ে জংশন। উল্লেখ্য, বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশনের নাম হল কমলাপুর রেল স্টেশন। 2010 সালে বাংলাদেশ বিমান ঢাকা থেকে প্রথম হজ ফ্লাইট কবে থেকে যাত্রা শুরু করে? 8 তারিখ 10 মাস 2010। ব্যাখ্যা, 2015 সালে বাংলাদেশ বিমান ঢাকা থেকে প্রথম হজ ফ্লাইট 16 আগস্ট থেকে যাত্রা শুরু করে। অধ্যায় নবম, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা ও জনমিতিক পরিচয়। এক, গারো ক্ষুদ্র জাতিসত্তা। সমাজে পরিবারের প্রধানকে মা। ব্যাখ্যা, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে গারো একটি উপজাতি। এই উপজাতিরা বাংলাদেশের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বাস করে। নৃবিজ্ঞানীদের মতে গারোরা মঙ্গোলীয় শ্রেণীভুক্ত। তাদের ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি জুম চাষ। তারা খ্রিস্টান ধর্মের অনুসারী। তারা মান্দি ভাষা বা গারো ভাষায় কথা বলে। গারো নৃগোষ্ঠীর পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। এজন্য তাদের ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধান হিসাবে মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অধ্যায় দশম, রাষ্ট্র ও নাগরিকতা। এক, বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি? অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? 4টি। ব্যাখ্যা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশ সংবিধানের 4টি মূলনীতি। 2, বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে 153টি। ব্যাখ্যা, বাংলাদেশ সংবিধানের 11টি ভাগ ও 153টি অনুচ্ছেদ রয়েছে। সংসদ সদস্যদের 2/3 ভোটের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব। বাংলাদেশ সংবিধানে এখন পর্যন্ত 17টি সংশোধনী আনা হয়েছে। 3, জাতীয় সংসদ ভবনের স্থপতিকে? লুই আইক্যান। ব্যাখ্যা, জাতীয় সংসদ ভবনের স্থপতি হলেন লুই আইক্যান। যুক্তরাষ্ট্রের সিয়ার্স টাওয়ারের স্থপতি হলেন F.R. খান। নভেরা আহমদের কীর্তি হল মা ও শিশু ভাস্কর্য। অধ্যায় একাদশ, সরকার ও রাজনীতি। এক, মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি? 20তম। ব্যাখ্যা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি। 2, বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? কামরুল হাসান। ব্যাখ্যা, বাংলাদেশের জাতীয় পতাকার অর্থাৎ মানচিত্রবিহীন রূপকার প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান। জাতীয় পতাকার প্রথম নকশা করেছিলেন শিবনারায়ণ দাস।
3. বাংলাদেশের সংবিধানে 2011 সাল পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? 15 বার। ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান 2011 সাল পর্যন্ত 15 বার সংশোধন হয়েছে। 2011 সালের 25 জুন পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে বিল আকারে উপস্থাপিত হয়। 30 জুন 2011 জাতীয় সংসদে প্রথম কণ্ঠ ভোটে এবং পরে 2 দফা বিভক্তি ভোটে পাস হয়। 3 জুলাই 2011 রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান এতে সম্মতি প্রদান করেন। এই সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়। উল্লেখ্য 4. পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয় কবে? 25 ফেব্রুয়ারি 2009। ব্যাখ্যা: বাংলাদেশ রাইফেলস বিডিআর এর বর্তমান নাম বর্ডার গার্ড বাংলাদেশ। বর্ডার গার্ড বাংলাদেশ 23 জানুয়ারি 2011 যাত্রা শুরু করে। ঢাকার পিলখানায় মর্মান্তিক বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়। 25 থেকে 26 ফেব্রুয়ারি 2009 বর্ডার গার্ড বাংলাদেশ আইনে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। 5. স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ব্যাখ্যা: সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি। 1971 সালের 10 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার অবর্তমানে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনী ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক করে সরকার গঠন করা হয়। বিচারপতি আবু সাইদ চৌধুরী 12 জানুয়ারি 1972 থেকে 24 ডিসেম্বর 1973 পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ 6 ডিসেম্বর 1990 থেকে 9 সেপ্টেম্বর 1991 পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং 9 অক্টোবর 1996 থেকে 14 নভেম্বর 2001 সালের বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। 6. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। ব্যাখ্যা: সংবিধানের 72(1) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সংসদ আহ্বান ও স্থগিত ও ভঙ্গ করেন। এমনকি তিনি সংসদ আহ্বানকালে প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করেন। 7. জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে? সৈয়দ মাইনুল হোসেন। ব্যাখ্যা: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। 7টি মিনার সহ এই স্তম্ভটির উচ্চতা 150 ফুট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং 1982 সালের 16 ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি লেজে হোসাইন মোহাম্মদ এরশাদ এর উদ্বোধন করেন। 8. প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি? ডাক্তার সুফিয়া কামাল। ব্যাখ্যা: ডাক্তার সুফিয়া আহমেদ বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক। 1932 সালের 20 নভেম্বর ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন। ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি অধ্যাপনার পাশাপাশি নারী জাগরণ ও সমাজ সেবায় অবদান রাখেন। অধ্যায় 12 আন্তর্জাতিক সম্পর্ক। 1. 2014 সালের বৈশ্বিক ব্যবসায়িক সক্ষমতায় বাংলাদেশের অবস্থান কততম? 115তম। নোট: বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন 2018 অনুযায়ী বাংলাদেশের অবস্থান 103তম। 2. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। ব্যাখ্যা: বাংলাদেশ 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয় ভুটান 1971 সালের 6 ডিসেম্বর।
তারপর প্রথম সংস্থা হিসাবে কমনওয়েলথ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে 1972 সালের 18 এপ্রিল। 1972 সালের 17 অক্টোবর বাংলাদেশ জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে। অতঃপর 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ 136তম দেশ হিসেবে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ লাভ করে। 3. বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? 1974 সালে। ব্যাখ্যা: কমনওয়েলথ, IMF, ILO, ইউনেস্কো সহ নানা গুরুত্বপূর্ণ সংস্থার সদস্যপদ বাংলাদেশ লাভ করে 1972 সালে। 1973 সালে বাংলাদেশ সদস্যপদ লাভ করে ন্যাম, রেড ক্রিসেন্ট, ADB সহ উল্লেখযোগ্য সংস্থার। ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে 1974 সালের ফেব্রুয়ারি মাসে। এছাড়া 21 সালে জাতিসংঘ ও IDB সদস্য লাভ করে। 4. 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রথম স্বীকৃতি প্রদানকারী সংস্থা কোনটি? ইউনেস্কো। ব্যাখ্যা: শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রথম স্বীকৃতি প্রদানকারী সংস্থা ইউনেস্কো। 17 নভেম্বর 1999 সালে সংস্থাটি এ ঘোষণা করে। ইউনেস্কো 30তম নির্বাহী পরিষদের 157তম অধিবেশনে সাধারণ অধিবেশনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। 5. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? প্রশ্নে নেই। ভুটান বাংলাদেশকে প্রথম দেশ হিসাবে স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর 1971। একই দিনে ভারত বাংলাদেশকে দ্বিতীয় দেশ হিসাবে স্বীকৃতি দেয়। এছাড়া আরব ভূখণ্ডের মধ্যে প্রথম ইরাক 8 জুলাই 1972 এবং প্রথম মুসলিম দেশ হিসাবে সেনেগাল 1 ফেব্রুয়ারি 1972 বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। 6. কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ 2010 সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে? শিশু মৃত্যু হ্রাস। ব্যাখ্যা: শিশু মৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ 2010 সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা MDG বাস্তবায়নে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের পাশাপাশি আরও 5টি দেশকে জাতিসংঘ পদক প্রদান করা হয়। 2000 সালের জাতিসংঘ সাধারণ পরিষদের এক অধিবেশনে 8টি বিষয়কে নিয়ে যে MDG নির্ধারণ করা হয় তার 10 বছর পর 19 সেপ্টেম্বর 2010 নিউ ইয়র্কের ম্যানহাটনের ওয়াডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলের গ্র্যান্ড রুমে দেওয়া হয় এ পুরস্কার। 7. সার্কভুক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই? প্রশ্নে উল্লেখ নেই। ব্যাখ্যা: সার্কভুক্ত সকল দেশের দূতাবাস বাংলাদেশে আছে। 1 এপ্রিল 2008 থেকে বাংলাদেশে মালদ্বীপের দূতাবাস চালু করা হলেও পরবর্তীতে 31 মার্চ 2014 তা বন্ধ করে দেওয়া হয়। 1 জানুয়ারি 2015 ঢাকায় মালদ্বীপের হাইকমিশন পুনরায় চালু হয়। উল্লেখ্য, মালদ্বীপের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় 22 সেপ্টেম্বর 1978। 8. বাংলাদেশের সাথে একমাত্র বন্দি বিনিময় চুক্তি আছে কোন দেশের? উত্তর এখানে উল্লেখ নেই। নোট: বাংলাদেশের সাথে প্রথম দেশ হিসাবে থাইল্যান্ডের বন্দি বিনিময় চুক্তি হয় 9 জুলাই 1998। ট্রেটি রিলেটিং টু এক্সট্রাডিশন নামে চুক্তিটি স্বাক্ষরিত হয় ভারতের সাথেও 28 জানুয়ারি 2013 এ বহিঃসমর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়।
9. কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। ব্যাখ্যা: বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন। এর মূলে রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিয়েরা লিওনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অন্যান্য অবদান। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।